আপু যখন হুট করে ফিমার জন্মদিন পার্টিতে ডাকলো তখন ভাবতেও পারিনি এই একটা বিকেল আমার পুরো জীবনটাই বদলে দেবে। আসলে অনেক বছর পর দেখা তো, তাই প্রথমে একটু অচেনা লাগলেও আপনার এই শান্ত চোখের তাকানোটা আমি এড়াতে পারিনি। কি রে তুহিন, ইদানিং তোকে ফোন দিলেই ব্যস্ত পাওয়া যায়। তোদের দুজনের মধ্যে কিছু একটা তো অবশ্যই রান্না হচ্ছে। ক্যাফের ওই নরম আলোয় যখন ও হাতটা বাড়িয়ে দিল তখন বুঝলাম কিছু ভালোবাসা মুখে ভালোবাসি না বলেও মনের গভীরে জায়গা করে নেয়। কিন্তু যখন দুই পরিবার সামনাসামনি বসলো তখন বুকের ভেতরটা ভয়ে এমনভাবে কাঁপছিল যে মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে না তো। বোনের ননদ যখন সব বাধা পেরিয়ে শেষমেশ বাসর ঘরের আদুরে বউ হয়ে ধরা দেয় তখন সেই গল্পটা কতটা মধুর হয় জানতে হলে শুনুন আজকের পুরো গল্পটি। এতক্ষণ শুনছিলেন গল্পটির সারাংশ, এবার যাচ্ছি বিস্তারিত গল্পে। দুপুরে খাওয়া দাওয়া শেষে রুমে বসে ফোন টিপছিলাম, এমন সময় হঠাৎ কল আসলো। ফোনের স্ক্রিনে আপু লেখাটি দেখে একটু বেশি খুশি হলাম, তারপর রিসিভ করলাম। হ্যালো আপু, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালোই। কোথায় তুই? এই তো খাওয়া দাওয়া করে রুমে বসে আছি। ও, আজকে কি ফ্রি আছিস? হ্যাঁ আছি, কিন্তু কেন? তাহলে বিকেল অথবা সন্ধ্যায় বাসায় আসিস। কেন, কোনো সমস্যা হয়েছে? আরে না, কি সমস্যা হবে? আসলে আজকে আমার ননদের জন্মদিন, তাই তো দুলাভাই আর আমি বাসায় ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি। ওহ, তোর ননদ বলতে কি ওই যে ফিমা? হ্যাঁ, আমার তো ননদ একটাই। এমন ভাব করছিস যেন ওকে চিনিসই না। আরে সেটা কখন বললাম, আমি তো একবারই ওকে দেখেছিলাম, তোর বিয়েতে, তাও 3 বছর আগে। তারপর তো আর দেখিনি। দেখবি কি করে? ও তো বাসায় থাকে না, হোস্টেলে থেকেই পড়াশোনা করে। এইচএসসি এক্সাম শেষ করেই বাসায় এসেছে। আচ্ছা শোন, চলে আসিস কেমন? আমি গিয়ে কি করব? তাছাড়া তুই তো জানিস আমি এসবে কমফোর্ট ফিল করি না। আরে অত বড় করে কিছু করছি না, জাস্ট পরিবারের লোকজন। আর তাছাড়া আজকে স্পেশাল আইটেম রান্না করব, তাও আমি। তাই তোকে বলেছি এসে পড়, কিছু হবে না। তোর দুলাভাইও বলছে আসতে। আচ্ছা দেখি কি করি। এসে পড়িস তাড়াতাড়ি। বলেই কলটা কেটে দিল। কল কেটে যাওয়ার পরও কিছুক্ষণ ফোনটা হাতে নিয়েই বসে রইলাম। আপুর কথাগুলো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। আসলে যেতে ইচ্ছে করছে, কিন্তু নিজের অস্বস্তিটা আমাকে বারবার থামিয়ে দিচ্ছে। তবুও শেষমেশ ঠিক করলাম যে যাব। দেখতে দেখতে বিকেল ঘনিয়ে এলো। আলমারির সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কি পরবো সেটা নিয়ে কনফিউজড। তারপর একটা আকাশি রঙের শার্ট বের করে পরে নিলাম। তারপর বাসা থেকে বের হলাম। বের হতে মনে হলো খালি হাতে যাওয়া ঠিক হবে না, তাই ঠিক করলাম একটা সুন্দর গিফট নিয়েই যাই। কিন্তু কী নিয়ে যাই? মেয়েদের পছন্দ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম একটা সুন্দর দেখে ঘড়ি নিয়ে যাই। যেই ভাবা সেই কাজ। একটা ঘড়ির দোকানে ঢুকলাম। তারপর সবচেয়ে সুন্দর আর দামি দেখে একটা ঘড়ি কিনলাম, আর সাথে একটা জন্মদিনের কার্ড নিলাম। কার্ডে ছোট করে লিখলাম, শুভ জন্মদিন, দিনটা হোক তোমার হাসিতে ভরা। সব কিছু একটা ব্যাগে নিয়ে আপুর বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে কলিং বেল বাজাতেই দুলাভাই দরজা খুলল। আমাকে দেখে হেসে বলল, আরে শালা সাহেব যে এসেছ অবশেষে, ভাবছিলাম আর আসবে না হয়তো। বোনকে যেহেতু বিয়ে দিয়েছি তাহলে আসতে তো হবেই। আসো আসো, ভেতরে আসো। আমি ভেতরে ঢুকতেই দেখি ড্রয়িং রুমটা হালকা করে সাজানো। কয়েকজন মেহমান বসে গল্প করছে। আপু রান্নাঘর থেকে বের হয়ে এসে বলল, আয় আয়, তোরই অপেক্ষা করছিলাম। আমি গিফটটা আপুর হাতে দিয়ে বললাম, এটা ওর জন্য। আপু হাসতে হাসতে বলল, নিজেই দিস, ও রুমে আছে। হালকা নার্ভাস লাগছিল, তবুও ধীরে ধীরে ওর রুমের সামনে গিয়ে নক করলাম। ভেতর থেকে নরম গলায় ভেসে এলো, দরজা খোলাই আছে। দরজা খুলে ভেতরে ঢুকতেই আমি যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম। সামনে দাঁড়িয়ে আছে ফিমা। সাদা আর হালকা নীল রঙের মিশ্রণে একটা সিম্পল ড্রেস, খোলা চুল কাঁধ ছুঁয়ে আছে,
মুখে কোনো বাড়তি সাজ নেই, তবুও অদ্ভুত একটা মায়া। চোখ দুটো এতটাই শান্ত, যেন কথা না বলেও অনেক কথা বলে দেয়। সে হালকা হেসে বলল, জি। আমি যেন কথা খুঁজে পাচ্ছিলাম না। কয়েক সেকেন্ড পর কষ্ট করে বললাম, হ্যাপি বার্থডে, এটা তোমার জন্য। গিফটটা হাতে নিতে নিতে সে বলল, থ্যাঙ্কস। আপনি ভাবির ভাই তাই না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম, কিন্তু ভেতরে তখন অন্য কিছু চলছে। মনে হচ্ছিল বুকের ভেতরটা অকারণে ধরফর করছে, অচেনা, অপ্রস্তুত, তবুও অদ্ভুত ভালো লাগা। আমি বুঝতে পারছিলাম এই কয়েক সেকেন্ডেই কিছু একটা হয়ে গেছে। ফিমা হালকা হেসে বলল, আসলে অনেক আগে দেখেছিলাম তো, তাই চিনতে একটু অসুবিধে হচ্ছে, কারণ আপনি অনেক চেঞ্জ হয়েছেন আগের থেকে। আমি হালকা হেসে বললাম, সময় তো মানুষকে বদলাতেই থাকে, তবে আশা করিনি এতদিন পর আবার দেখা হবে। ফিমা মুচকি হেসে ঘড়িটার দিকে তাকালো। বক্সটা খুলে ভেতরে ঘড়িটা দেখে তার চোখ যেন একটু বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ওয়াও, অনেক সুন্দর, কিন্তু এত দামি কিছু কেন আনলেন? জন্মদিনে ভালো কিছুই দেওয়া উচিত। ফিমা কয়েক সেকেন্ড চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। সেই তাকানোতে কেমন যেন এক ধরনের নরম কৌতূহল ছিল। তারপর ধীরে বলল, পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। কথাটা শুনে বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তি নামল। এমন সময় বাইরে থেকে আপুর ডাক ভেসে এলো। এই কোথায় সবাই, নিচে আসো, কেক কাটবো। আমরা দুজন একসাথে রুম থেকে বের হলাম। ড্রয়িং রুমের সবাই জড়ো হয়েছে। টেবিলের ওপর কেক রাখা, চারপাশে হালকা সাজসজ্জা। ফিমা গিয়ে কেকের সামনে দাঁড়ালো। আমি একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছি। কেক কাটার সময় সবাই একসাথে গান ধরল। ফিমা মোমবাতি নিভিয়ে কেক কাটল। প্রথম টুকরোটা আপুকে খাওয়ালো, তারপর দুলাভাইকে, তারপর হঠাৎ আমার দিকে তাকালো। কেকের ছোট্ট একটা টুকরো হাতে নিয়ে আমার দিকে বাড়িয়ে দিল। নিন, হাঁ করুন। সবাই তখন আমাদের দিকেই তাকিয়ে। আমি কেকটা নিলাম, কিন্তু সেই মুহূর্তে কেকের স্বাদ কেমন ছিল সেটা মনে নেই। শুধু মনে আছে ওর চোখের ভেতরে লাজুক হাসিটা। পার্টি ধীরে ধীরে জমে উঠল। সবাই গল্প করছে, আপু রান্না নিয়ে ব্যস্ত। আমি সোফার এক কোণে বসে আছি, আর ফিমা কখনো আপুর সাথে, কখনো অতিথিদের সাথে কথা বলছে। মাঝে মাঝে তার চোখ আমার দিকে এসে থেমে যাচ্ছে, আবার সরে যাচ্ছে। একসময় ফিমা এসে বলল, এখানে একা বসে আছেন, নিশ্চয়ই বোরিং লাগছে। চলুন বারান্দায় গিয়ে দুজন গল্প করি। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। তারপর দুজন বারান্দায় গেলাম। সন্ধ্যার হালকা বাতাস বইছে, চারপাশে নীরবতা, শুধু দূরে গাড়ির শব্দ। সামনের আকাশে সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে মিশে যাচ্ছে। দূরের রাস্তাগুলোর লাইটগুলো একে একে জ্বলে উঠছে। বাতাসে হালকা শীতলতা আর অদ্ভুত একটা শান্ত অনুভূতি। ফিমা রেলিংয়ে কুনুই রেখে বাইরে তাকিয়ে বলল, আসলে ভেতরে এত মানুষ, এত শব্দ ভালো লাগছিল না। এখানে একটু শান্তি আছে। হ্যাঁ, এখানে দাঁড়ালে মনে হয় সময়টা একটু ধীরে চলে। আপনি খুব কম কথা বলেন তাই না? আমি হালকা হাসলাম। তেমনটা না, আসলে কি বলবো সেটা ভেবে পাই না অনেক সময়। কথাটা শুনে সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিচের দিকে তাকিয়ে হাসলো। ফিমা ধীরে ধীরে কথা শুরু করলো। হোস্টেলের গল্প, বন্ধুদের দুষ্টুমি, পড়াশোনার চাপ, পরীক্ষা শেষ হওয়ার পরের স্বস্তি। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। মাঝে মাঝে দু একটা প্রশ্ন করছিলাম, আর সে আগ্রহ নিয়ে উত্তর দিচ্ছিল। মনে হচ্ছিল আমরা যেন অনেক দিনের চেনা দুজন মানুষ, যারা শুধু সুযোগের অপেক্ষায় ছিল কথা বলার। হঠাৎ ফিমা বলল, জানেন, আজকে আপনি না এলে আমার জন্মদিনটা এতটা ভালো লাগতো না। আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। কেন? জানি না, হয়তো নতুন কারোর সাথে কথা বলতে পারছি বলে, কিংবা হয়তো আপনি খুব শান্তভাবে কথা শোনেন বলে। আমার বুকের ভেতরটা আবার ধরফর করে উঠল। অদ্ভুত এক ভালো লাগা ছড়িয়ে পড়ল ভেতরে। আমি বললাম, তাহলে আজ আসাটা সার্থক। সে হেসে বলল, হয়তো। কিছুক্ষণ দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকলাম। নীরবতা, কিন্তু অস্বস্তিকর না, বরং এই নীরবতাটাতেই একটা অদ্ভুত স্বস্তি ছিল। ভেতর থেকে আপুর ডাক ভেসে এলো,
এই তোমরা খেতে আসো। ফিমা আমার দিকে তাকিয়ে বলল। চলুন খেতে যাই। খেতে বসে আপু মজা করে বলল। কি রে, তোদের বেশ জমে গেছে মনে হয়। ফিমা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আমি শুধু হেসে দিলাম। খাওয়া দাওয়া শেষে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বাড়ি ফেরার সময় দরজার কাছে এসে বিদায় নিচ্ছি, তখন ফিমা ধীরে বলল। বাসায় গিয়ে জানাবেন পৌঁছিয়েছেন। কিভাবে জানাবো? আপনার নাম্বার তো নেই। আরে হ্যাঁ, এটা তো দেওয়াই হয়নি। তারপর ফিমা নাম্বার দিল। আমি বিদায় নিয়ে বের হলাম। বাইরে বের হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আজকের সন্ধ্যাটা অন্যরকম ছিল। এক অচেনা মানুষ, অচেনা একটা হাসি, অচেনা কিছু অনুভূতি, সব মিলিয়ে মনটা ভরে গেছে। ফোন বের করে সময় দেখলাম, কিন্তু সময় দেখে মনে হলো আজ সময়টা শুধু ঘড়ির কাঁটায় যায়নি, কোথাও মনে গেঁথে গেছে। বাসায় ফিরে দরজা বন্ধ করেই বিছানায় শুয়ে পড়লাম। মাথার ভেতর তখনও সন্ধ্যার প্রতিটা মুহূর্ত ঘুরছে। কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থেকে আর নিজেকে সামলাতে পারলাম না। নাম্বারটা সেভ করা ছিল। সাহস করে কল বাটনে চাপ দিলাম। 2 বার রিং হতেই ওপাশ থেকে নরম কণ্ঠ। হ্যালো, কে? আমি একটু থেমে বললাম, আমি তুহিন। বাসায় পৌঁছে গেছি, তাই ভাবলাম জানাই। ফিমা হালকা হেসে বলল। ও আচ্ছা, ঠিকমতো পৌঁছেছেন তো? হ্যাঁ। কথা ধীরে ধীরে এগোতে লাগলো। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, মাঝে মাঝে প্রশ্ন করছিলাম, আর সেও আগ্রহ নিয়ে উত্তর দিচ্ছিল। হঠাৎ ফিমা বলল। জানেন, আপনি সামনাসামনি যতটা চুপ, ফোনে ঠিক তার উল্টো। হয়তো চোখের দিকে তাকালে কথা হারিয়ে ফেলি। ওপাশে নরম হাসির শব্দ ভেসে এলো। সেই হাসিটা যেন কানের ভেতর দিয়ে সরাসরি মনে গিয়ে লাগলো। সময় কিভাবে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। একসময় সে বলল। অনেক রাত হয়ে গেছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে অবাক হলাম। সত্যি অনেক সময় কেটে গেছে। আমি বললাম, আচ্ছা ঘুমাও তাহলে। তবে আজ কথা বলে খুব ভালো লাগলো। আমারও। ফোনটা কাটার পরও কিছুক্ষণ ফোনটা কানে লাগানো অবস্থাতেই বসে রইলাম। মনে হচ্ছিল কণ্ঠটা এখনও ভেসে আসছে। সেদিন বুঝলাম কিছু মানুষ খুব অল্প সময়েই আপন হয়ে যায়, আর কিছু কথোপকথন খুব দ্রুত অভ্যাসে পরিণত হয়। সেদিন রাতের পর থেকে যেন দিনগুলো আর আগের মতো থাকলো না। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে চিন্তাটা মাথায় আসতো সেটা হচ্ছে ফিমা। কখন সে মেসেজ দেবে, কখন কথা হবে, কখন আবার তার হাসিটা শোনা যাবে। এই অপেক্ষাগুলো অদ্ভুতভাবে দিনকে ছোট করে দিচ্ছিল। প্রতিদিন একটু একটু করে কথা বাড়তে লাগলো। একদিন দুপুরে হঠাৎ ফিমার মেসেজ এলো। আজকে কি ফ্রি আছেন? হ্যাঁ, কেন? ওপাশ থেকে কিছুক্ষণ রিপ্লাই এলো না। তারপর একটা ছোট্ট মেসেজ। একটা কথা বলবো, রাগ করবেন না তো? আমার বুকের ভেতর কেমন যেন দুরু দুরু করে উঠল। লিখলাম, না বলো। একদিন দেখা করা যায়, বাইরে কোথাও? অনেক কথা আছে, সামনাসামনি বলতে ইচ্ছে করছে। মেসেজটা পড়ে আমি কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই রইলাম। অদ্ভুত এক ভালো লাগা, একটু নার্ভাসনেস আর এক উত্তেজনা একসাথে ভর করল। আমি জবাব দিলাম, কোথায় যেতে চাও? কোনো শান্ত ক্যাফেতে, যেখানে বসে গল্প করা যায়, কেউ বিরক্ত করবে না। দিন ঠিক হলো, সময় ঠিক হলো। আর সেই দিনটা আসার আগ পর্যন্ত মনে হচ্ছিল সময়টা যেন ইচ্ছে করে ধীরে চলছে। অবশেষে সেই বিকেল এলো। আমি আগে ভাগেই বের হয়ে গেলাম। ক্যাফের সামনে দাঁড়িয়ে বারবার ঘড়ি দেখছি। মনে হচ্ছিল অপেক্ষার প্রতিটা মিনিট যেন অস্বাভাবিক দীর্ঘ। হঠাৎ পেছন থেকে নরম কণ্ঠ। এই যে। পেছনে ফিরে তাকাতেই দেখি ফিমা দাঁড়িয়ে। হালকা গোলাপি রঙের একটা ড্রেস, খোলা চুল, মুখে সেই অচেনা শান্ত হাসি, কিন্তু আজ তাকে অন্যরকম লাগছিল। আমরা ভেতরে ঢুকে জানালার পাশে একটা টেবিলে বসলাম। ক্যাফের ভেতরে হালকা সুরের গান বাজছে, কফির গন্ধ চারপাশে ছড়িয়ে আছে। বাইরে সূর্যের আলো ধীরে ধীরে কমে আসছে। ওয়েটার অর্ডার নিয়ে চলে গেলে কিছুক্ষণ দুজনেই চুপ, কিন্তু এই নীরবতাটা অস্বস্তিকর না, বরং খুব পরিচিত, খুব স্বস্তির। ফিমা টেবিলের ওপর আঙ্গুল দিয়ে
হালকা টোকা দিতে দিতে বলল, জানেন, আজকে আসার সময় মনে হচ্ছিল এই প্রথমবার কারোর সাথে দেখা করতে যাচ্ছি। আমারও একই অবস্থা। কফি আসলো, কথা শুরু হলো। শৈশবের গল্প, পছন্দ অপছন্দ, স্বপ্ন, ভয় কিছুই বাদ রইল না। মাঝে মাঝে আমরা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলছিলাম, কারণ অনেক কথাই অদ্ভুতভাবে মিলে যাচ্ছিল। একসময় ফিমা কফির কাপ হাতে নিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, আপনার সাথে কথা বললে মনে হয় আমি খুব স্বাভাবিক থাকতে পারি, কোনো অভিনয় করতে হয় না। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা থেমে যাক, সময় যেন এখানে দাঁড়িয়ে থাকে। ক্যাফের আলো ধীরে ধীরে নরম হয়ে এলো। বাইরে সন্ধ্যা নেমে গেছে, তবুও আমাদের গল্প শেষ হলো না। ক্যাফের ভেতরের আলো নরম হলুদ হয়ে আমাদের মুখে পড়ে একটা শান্ত আবেশ তৈরি করছিল। কথা যেন শেষই হচ্ছিল না, তবুও দুজনেই বুঝতে পারছিলাম কিছু কথা এখনও বলা হয়নি, কিছু অনুভূতি আছে যেগুলো শব্দ খুঁজে পাচ্ছে না। ফিমা কফির শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখল, তারপর ধীরে আমার দিকে তাকালো। সেই চেনা শান্ত চোখ, কিন্তু আজ সেখানে অন্যরকম একটা গভীরতা। জানেন, একটা কথা অনেক দিন ধরে বলতে চাইছি, কিন্তু সাহস পাচ্ছি না। আমার বুকের ভেতরটা আবার সেই পরিচিত তীব্র ধুকপুকানি শুরু করলো। কি কথা? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, যেন শব্দগুলোকে গুছিয়ে নিচ্ছে। আপনার সাথে কথা বলা, সময় কাটানো, এগুলো কখন যে আমার দিনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে গেছে বুঝতেই পারিনি। আপনি না থাকলে দিনটা কেমন যেন অসম্পূর্ণ লাগে। কথাগুলো খুব সাধারণ, কিন্তু তার কণ্ঠের কম্পন, চোখের ভেতরের লাজুক সত্যতা, সব কিছু মিলিয়ে মুহূর্তটা অসাধারণ হয়ে উঠল। আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই কথাগুলো আমি অনেক আগে থেকে শুনতে চাইছিলাম, অথচ নিজে বলতে পারিনি। আমি ধীরে বললাম, আমিও ঠিক একই অনুভব করি। সারাদিনের ব্যস্ততার মাঝেও তোমার একটা মেসেজ, একটা কল সব কিছু বদলে দেয়। মনে হয় কেউ আছে যে আমাকে বুঝে শুনে অনুভব করে। ফিমা চোখ নামিয়ে হালকা হাসল। টেবিলের ওপর রাখা তার হাতটা অল্প কাঁপছিল। অজান্তেই আমি হাত বাড়িয়ে তার হাতের ওপর আমার হাত রাখলাম। সে হাত সরালো না। এই নীরব স্পর্শে যেন অনেক অপ্রকাশিত কথা বিনিময় হয়ে গেল। ফিমা ধীরে বলল, তাহলে আমরা কি একই পথে হাঁটছি? মনে হয় আমরা অনেক আগে থেকেই সেই পথে হাঁটা শুরু করে দিয়েছি, শুধু আজ বুঝতে পারলাম। ক্যাফের বাইরে তখন রাত নেমে গেছে। ভেতরে হালকা গান বাজছে, কিন্তু আমাদের চারপাশে যেন এক অদৃশ্য নীরবতা, যেখানে শুধু দুজনের অনুভূতির শব্দ শোনা যাচ্ছে। সেদিন কোনো বড় বড় প্রেমের কথা হয়নি, কেউ কাউকে ভালোবাসি বলেনি সরাসরি, তবুও দুজনেই জানতাম কথার প্রয়োজন নেই আর। কারণ ভালোবাসা কখনো কখনো শব্দে নয়, অনুভূতিতে সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। ক্যাফে থেকে বের হয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে ফিমা বলল, আজকের দিনটা মনে থাকবে অনেক দিন। আমারও, কারণ আজ আমরা দুজনেই নিজেদের মনের কথা বুঝে ফেলেছি। রাস্তার লাইটের নিচে তার মুখে পড়া নরম আলো, সেই লাজুক হাসি, আর আমার ভেতরের অদ্ভুত শান্তি, সব মিলে মুহূর্তটা মনে গেঁথে গেল। বিদায় নেওয়ার সময় ফিমা হালকা গলায় বলল, বাসায় গিয়ে মেসেজ দিবেন। এখন থেকে না বললেও দিব। সে হেসে মাথা নাড়ল। সেদিন বুঝেছিলাম ভালোবাসা কখনো হঠাৎ করে আসে না, ধীরে ধীরে অজান্তে নীরবে হৃদয়ের ভেতর জায়গা করে নেয়। সেদিনের পর থেকে আমাদের সম্পর্কটা আর আগের জায়গায় থাকলো না। কথাগুলো একই ছিল, হাসিগুলো একই ছিল, কিন্তু অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেল। কথা বলার সময়টা ধীরে ধীরে বেড়ে গেল, আর লুকিয়ে কথা বলার অভ্যাসটাও অজান্তেই তৈরি হয়ে গেল। আপু মাঝে মাঝে ফোন করলে জিজ্ঞেস করতো, কি রে, তোকে ফোন দিলে ব্যস্ত পাওয়া যায় এখন? কি নিয়ে এত ব্যস্ত থাকিস? আমি হেসে এড়িয়ে যেতাম, কিছু না, এমনিই। কিন্তু আপু তো আপুই, কথার ভেতরে কথা বুঝতে তার সময় লাগলো না। একদিন সন্ধ্যায় আপুর বাসায় গিয়েছিলাম। ড্রয়িং রুমে বসে আছি, ফিমা সোফায় বসে আছে। আমাদের চোখাচোখি হলো কয়েকবার, দুজনেই হাসি চেপে রাখছি।
হঠাৎ আপু রান্নাঘর থেকে বের হয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, আমি কি কিছু মিস করছি নাকি? আমরা দুজনেই থমকে গেলাম। মানে? মানে তোরা দুজন একে অপরের দিকে যেভাবে তাকাস সেটা কিন্তু আমার চোখ এড়ায় না। ফিমা লজ্জা পেয়ে উঠে রুমে চলে গেল। আমি মাথা নিচু করে বসে রইলাম। দুলাভাই পাশ থেকে হেসে বলল, আরে বলেই ফেলো না, আমরা কিন্তু অনেক আগেই বুঝে গেছি। আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। ভয়, লজ্জা, অস্বস্তি সব একসাথে। আপু এসে আমার পাশে বসে নরম গলায় বলল, দেখ, আমি তোর বোন, তোর চোখ দেখে বুঝি তুই কি ভাবছিস, আর ফিমার চোখ দেখেও বুঝি ও কি অনুভব করে। তোরা কি ভাবছিস লুকিয়ে রাখলে বুঝবে না? আমি চুপ করে রইলাম। আপু আবার বলল, তোরা কি সিরিয়াস? কিছুক্ষণ চুপ থেকে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বললাম। আপু দীর্ঘ শ্বাস ফেলে হেসে বলল, যাক, আমি আরও ভয় পাচ্ছিলাম যদি এটা শুধু অল্প দিনের অনুভূতি হয়, কিন্তু এখন বুঝছি এটা গভীর। সেই মুহূর্তে পাশের রুম থেকে ফিমা বের হলো। তার চোখে স্পষ্ট ভয় আর লজ্জা। আপু মজা করে বলল, জন্মদিনের গিফট থেকে শুরু, এখন তো দেখি বড় গিফটে গড়াচ্ছে ব্যাপারটা। ফিমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর অনেক কথা হলো, আমাদের কিভাবে কথা শুরু, কিভাবে দেখা, কিভাবে অনুভূতি তৈরি, সব শুনল আপু আর দুলাভাই। শেষে আপু বলল, আচ্ছা, তাহলে এবার বাসায় জানাতে হবে বিষয়টা, হালকাভাবে নেওয়ার মতো আর না। আমার বুক ধক করে উঠল। ফিমা আমার দিকে তাকালো, চোখে একরাশ ভয়, কিন্তু তার ভেতরে একটা ভরসাও ছিল। আমি আছি। দুজনেই বুঝলাম এটা আর শুধু দুজন মানুষের অনুভূতি নয়, এখন এটা দুই পরিবারের সিদ্ধান্তের পথে হাঁটছে। সেদিন বাসা থেকে বের হওয়ার সময় ফিমা দরজার পাশে দাঁড়িয়েছিল, চোখে ভয়, কিন্তু তার চেয়েও বেশি ভরসা। আমি শুধু একবার তাকিয়ে মাথা নেড়ে বুঝিয়ে দিলাম আমি আছি। তারপর শুরু হলো অন্যরকম দিনগুলো। পরিবারে কথা বলা, বোঝানো, প্রশ্নের উত্তর দেওয়া, ভবিষ্যতের কথা ভাবা, সব মিলিয়ে সময়গুলো ভারী, তবুও আশাবাদী। কয়েক সপ্তাহের ভেতরেই দুই পরিবার বসলো, কথা হলো, সবাই দেখলো আমাদের চোখের ভাষা, আমাদের নিশ্চয়তা। অবশেষে সম্মতি এলো, বিয়ের তারিখ ঠিক হলো। দিন যত এগোতে লাগলো, ফিমার সাথে কথাগুলো তত বদলাতে লাগলো। আগের লাজুকতার কথা এখন নরম দায়িত্বে রূপ নিল। সব কিছুতেই ভবিষ্যতের আভাস। অবশেষে সেই দিন এলো। ঘর ভরা মানুষ, পরিচিত মুখ, ঘর ভরা আলো, আর ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। কাজী সাহেবের কণ্ঠ ভেসে এলো। আমার নাম উচ্চারণ হলো। প্রশ্ন করা হলো, আমি কি কবুল করেছি? আমি স্পষ্ট গলায় বললাম, কবুল। ওপাশে পর্দার আড়ালে বসে থাকা ফিমার কণ্ঠও ভেসে এলো। কবুল। হালকা কাপা, লাজুক কিন্তু দৃঢ়। সে মুহূর্তে মনে হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধনে আমরা বাধা পড়ে গেলাম। দুজন মানুষ, দুই পরিবার, এক ভবিষ্যৎ। দোয়া হলো, সবাই অভিনন্দন জানালো। আমি শুধু একবার দূর থেকে ফিমার দিকে তাকালাম। তার চোখ নিচু, কিন্তু ঠোঁটে শান্ত হাসি। ধীরে ধীরে আনুষ্ঠানিকতা শেষ হলো। বিদায়ের সময় চারপাশে কান্নার শব্দ। সে ধীরে ধীরে গাড়িতে উঠল, চোখ ভেজা, কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। সেই একই ভরসার দৃষ্টি। আমি বুঝলাম আজ থেকে সে শুধু প্রেমিকা না, সে আমার দায়িত্ব, আমার সঙ্গী। রাত 11টায় বাসর ঘরে ঢুকলাম। পুরো রুম জুড়ে ফুলের সুবাস। ফিমা বিছানার একপাশে বসে আছে, লাল শাড়ি, মাথায় ওড়না টানা, হাতের মেহেদি গাঢ় হয়ে ফুটে আছে, মাথা নিচু, হাত দুটো একসাথে ধরা। আমি ধীরে ধীরে গিয়ে তার সামনে বসে পড়লাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না, শুধু নীরবতা। কিন্তু এই নীরবতা অচেনা নয়। এই নীরবতা আমরা আগেও ভাগ করেছি, বারান্দায়, ক্যাফেতে, ফোনের ওপাশে। আমি ধীরে বললাম, এত চুপ কেন? ফিমা হালকা হাসল, মাথা না তুলে বলল, কথা খুঁজে পাচ্ছি না। আমি মুচকি হেসে বললাম, তুমি তো বলেছিলে আমি কম কথা বলি। সে এবার মুখ তুলে তাকালো, চোখে লাজ, ভালোবাসা আর অদ্ভুত শান্তি। আমি ধীরে তার হাতটা নিজের হাতে নিলাম। তারপর বললাম,
সেদিন জন্মদিনে তুমি বলেছিলে আমি না এলে তোমার দিনটা ভালো লাগতো না। আজ আমি বলছি তুমি না থাকলে আমার জীবনটাই অসম্পূর্ণ থাকতো। ফিমার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, তাহলে আমরা সত্যিই একই পথে হাঁটছি, তাই না? হুম। বাইরে রাত গভীর হলো। ঘরের ভেতর নরম আলো। দুজন মানুষের ধীরে ধীরে কাছে আসা, অচেনা লজ্জা ভেঙে চেনা স্বস্তিতে মিশে যাওয়া। রাত আরও গভীর হতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম দুইজন, যেন এতদিনের কথোপকথন, হাসি, অপেক্ষা, অনুভূতি সব এসে এই এক মুহূর্তে থেমে দাঁড়িয়েছে। একসময় ফিমা মাথাটা আলতো করে আমার কাঁধে রেখে দিল। সে মুহূর্তে মনে হলো এটাই শান্তি, এটাই ঘর, এটাই আপন। বাইরে রাত পার হয়ে ভোরের দিক এগোতে লাগলো, কিন্তু আমাদের কথার শেষ হলো না। আমরা বুঝলাম ভালোবাসা বড় বড় কথা দিয়ে নয়, ছোট ছোট নিশ্চয়তায় টিকে থাকে। আমি ধীরে বললাম, একটা কথা বলবো? বলুন। আজ থেকে তুমি শুধু আমার ভালোবাসা না, তুমি আমার সেরা বন্ধু, আমার ভরসা, আমার ঘর। ফিমা চোখ বন্ধ করে মৃদু হাসল। আর আপনি আমার সবচেয়ে নিরাপদ জায়গা। ঘরের নরম আলো, ফুলের গন্ধ, ভেতরের আগে সেই নিস্তব্ধ সময়, সব মিলিয়ে মুহূর্তটা এমন হয়ে রইল যেটা কোনো শব্দে পুরো বলা যায় না, শুধু অনুভব করা যায়। সেদিন আমরা বুঝেছিলাম ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে একে অপরের ভেতরে জায়গা করে নেওয়া। ভালোবাসা আসলে কোনো নিয়ম মেনে আসে না, খুব অল্প সময়ে, অবহেলায় কিংবা একটা মিষ্টি হাসির আড়ালে তা কখন যেন অভ্যাসে পরিণত হয়। তুহিন আর ফিমার এই মিষ্টি প্রেমের গল্পটি যদি আপনাদের মনের কোথাও একটু হলেও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে আমাদের জানান। গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, এমন আরও সুন্দর সুন্দর ভালোবাসার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পের হাত ধরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।